প্রপার্টি ডিলার রমন কানপুরে নিজের বউ আর মেয়ের সাথে থাকতো। সোনু, কালকের পেমেন্টটা ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে বলো আজ রাতের মধ্যে আমার পুরো পেমেন্ট দরকার, না হলে ওর হাত পা ভেঙে দেব। রমন ফোন রেখে দেওয়ার পরে রমনের মেয়ে কাঞ্চন এলো। বাবা, 20,000 টাকা দাও না আমায়, আমি নতুন মোবাইল কিনবো। এই নে মা ডেবিট কার্ড, যত দরকার তত বের করে নে। মেয়ে চলে গেল। টাকা দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে দিয়েছ। তখনই রমনের ফোন বেজে উঠল। হ্যালো, কে? আমি অমিত বলছি। আরে অমিত, কত বছর পরে ফোন করলি তুই? আর বল ভাই, কেমন আছিস তুই? ভালোই আছি রে, কানপুর ঘুরতে আসছি, দেখা করবি? এ আবার কেমন কথা, কেন দেখা করব না? তাহলে ওখানেই দেখা করব যেখানে আমরা কলেজ টাইমে দেখা করতাম। ওদিকে কাঞ্চন এটিএম থেকে টাকা তুলতে গেল। টাকা বের করার সময় কাঞ্চনের নজর সিকিউরিটি রুমের ওপর পড়ল। সিকিউরিটি রুমে হুইল চেয়ারে একটা ভয়ঙ্কর ডাইনি বসেছিল। টাকা বের করবে? তোর বাপ তো খুব ধনী। ওই ডাইনি হুইল চেয়ারে বসে থেকেই কাঞ্চনের গলায় ফাঁসির দড়ি লাগিয়ে দিল আর ওকে নিজের দিকে টানতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও! রমনের বউ দৌড়ে দৌড়ে রমনের কাছে গেল। শুনছো গো, এটিএম এর ভেতরে কেউ আমাদের কাঞ্চনকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ভাগ্যিস পাশের বাড়ির শর্মা বাবু এটিএম এ পৌঁছে গেছিলেন, নাহলে কে জানে কি হতো। কি? রমন হাসপাতালে পৌঁছলো। বাবা, ওই এটিএম এর সিকিউরিটি রুমে হুইল চেয়ারে ভয়ঙ্কর এক মহিলা বসেছিল। ও আমাকে গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করছিল। হুইল চেয়ার? পরের দিন রমন আর অমিত একটা রেস্টুরেন্টে দেখা করলো। আরে কি হলো, এত দুঃখী দেখাচ্ছে কেন? কাল তো খুব খুশি ছিলিস তুই। রমন অমিতকে কাঞ্চনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলল। এটা সেই হুইল চেয়ারওয়ালা মেয়েটাই তো নয় তো রে? হ্যাঁ, কিন্তু আমরা তো ওকে মেরে ফেলেছিলাম। এটাও তো হতে পারে যে ওটা ওর আত্মা। কি সব পাগলের মতো কথা বলছিস? ভূত প্রেত এসব কিছু সত্যিকারের হয় না। তুই মানিস বা না মানিস, কিন্তু আমি তো এসব জিনিস মানি। আমি একটা তান্ত্রিককে চিনি। আমাদের দুজনকেই ওই তান্ত্রিক দিয়ে বাড়ির শুদ্ধিকরণ করিয়ে নেওয়া উচিত। কারণ যদি ওই হুইল চেয়ারওয়ালা আজ তোর বাড়ির ওপর হামলা করতে পারে, তাহলে কালকে আমার বাড়িতেও হামলা করতে পারে। ওদিকে অমিতের বউ নিজের বাড়িতে গ্যাসে খাবার তৈরি করছিল। তখনই হুইল চেয়ারওয়ালা ডাইনিটা ওখানে এলো আর অমিতের বউয়ের পাটাকে ধরে নিয়ে টেনে নিয়ে চলে গেল। বাঁচাও, বাঁচাও! ওই ডাইনি অমিতের বউকে ফার্স্ট ফ্লোর থেকে নিচে ফেলে দিল। ওদিকে অমিত রমনের সাথে কথা বলছিল। তখনই অমিতের ফোন বেজে উঠল। কি? সঞ্জনা হাসপাতালে? আমি এক্ষুনি পৌঁছচ্ছি। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কিছুদিন পরে অমিত নিজের বউ আর তান্ত্রিককে নিয়ে রমনের বাড়ি পৌঁছে গেল। আমাদেরকে ওই আত্মার থেকে বাঁচান। তান্ত্রিক যজ্ঞ শুরু করলো। ওম হিম চামুন্ডায় নমঃ, ওম হিম চামুন্ডায় নমঃ। তখনই ওই ডাইনি ওখানে চলে আসে। কে তুই? আর তুই কি চাস? আমি রমন আর অমিতের মৃত্যু চাই। তান্ত্রিক আগুনে আহুতি দিল। ডাইনি চিৎকার করতে লাগলো। এরা তোর কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? আমার নাম সীমা। 15 বছর আগেকার কথা। এই দুই শয়তান কলেজে পড়তো আর আমি স্কুলে পড়তাম। আমার পায়ে পোলিও ছিল। আমি হুইল চেয়ারে বসেই চলাফেরা করতাম। কিন্তু এরা দুজনে আমাকে জঙ্গলে তুলে নিয়ে গেল আর আমার সাথে খারাপ কাজ করেছিল। আর তারপর এরা আমার গলা টিপে আমাকে মেরে ফেললো আর আমার লাশকে জঙ্গলেই পুঁতে দিল। তুমি এত নোংরা লোক আমি জীবনে ভাবিনি। আমি তোমার থেকে ডিভোর্স চাই।
চলো কাঞ্চন। পূজা, আমার কথাটা শোনো। কিন্তু পূজা আর শুনল না, আর কাঞ্চনকে নিয়ে চলে গেল। আমি তোমাকে ডাইভোর্স দিচ্ছি। আমি আমার স্ত্রী ধর্ম পালন করব, কিন্তু তোমাকে আর তোমার বন্ধুকে শাস্তিও অবশ্যই দেব, কারণ আমি একজন উকিলও। সীমা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার কেস লড়ব। অমিতের বউ সীমার কেস লড়ল। কোর্ট রমন আর অমিতকে 15 বছরের শাস্তি শোনালো। তবেই গিয়ে সীমার আত্মা শান্তি পেল। নবী মুম্বাইয়ের বেড়ে যাওয়া জনবসতির সাথে সাথে ওখানে খুব জোর কদমে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেল। সেসবের মধ্যেই একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করত নন্দিনী। ও একজন ইঞ্জিনিয়ার ছিল। এটা নন্দিনীর প্রথম প্রজেক্ট ছিল। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ও খুব এক্সাইটেড ছিল। এখনো পর্যন্ত তো কাজ ভালোই এগোচ্ছে। এভাবেই কাজ চললে আশা করি আগামী 6 মাসের মধ্যে বিল্ডিং এর বেসিক কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে, আর তারপর আমার ক্যারিয়ারে ভালো প্রোগ্রেস হবে। ইঞ্জিনিয়ার ম্যাডাম, ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে এটা ভুলে যাবেন না জানো যে আপনার একটা হাজবেন্ডও রয়েছে, যে আপনার বাড়িতে বসে অপেক্ষা করছে। মনে আছে, আমি বেরোতেই যাচ্ছিলাম আর তোমার কলটা চলে এলো। চলো এখন কল কাট করো, আমি আসছি। নন্দিনী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সাইটে বসে থেকে কাজ সুপারভাইজ করত। 6 মাস কেটে গেল, আর এখন বিল্ডিং এর সামনে লবির কনস্ট্রাকশনের জন্য ফাউন্ডেশনের কাজ চলছিল। সাবধানে মনোজ, সামলে কাজ করো। আজ্ঞে ম্যাডাম। নন্দিনী তার সমস্ত কর্মচারীর খুব খেয়াল রাখত। একদিন নন্দিনী হাফ ডেতে সাইট থেকে চলে গেল। বাড়ি পৌঁছে নন্দিনীর অনেক কাজ ছিল, কারণ আজ ওর প্রথম বিবাহ বার্ষিকী ছিল। নন্দিনী নিজের ঘরটাকে ডেকোরেট করলো, আর তারপর নিজের হাজবেন্ডের জন্য তার ফেভারিট খাবার তৈরি করতে লাগলো। সব কাজ শেষ হওয়ার পর নন্দিনী একটা খুব ভালো জামা পরলো, আর এখন ও রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিনোদ এসে গেল। সারপ্রাইজ, হ্যাপি অ্যানিভার্সারি। উইশ ইউ দ্য সেম। আমি ভেবেছিলাম তুমি ভুলে গেছো। এটা কি করে সম্ভব আমার প্রিয় হাজবেন্ড? এটা কি করে হতে পারে যে আমি আমার অ্যানিভার্সারি ভুলে যাব? আমি তো তোমার গিফটের জন্য গত 1 সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এই দেখো, তুমি ফটোগ্রাফি করতে ভালোবাসো, তাই এই ক্যামেরা। আরে বাহ, আই লাভ ইউ নন্দিনী। বিনোদ নিজের গিফটটা দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর আমার গিফট কই? ভুলে গেছো নাকি? টান টানা। বিনোদ নন্দিনীকে ডায়মন্ড নেকলেস গিফট করলো, যেটা দেখেই নন্দিনী ভীষণ খুশি হলো। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ নন্দিনীর ফোন বেজে উঠলো। 1 মিনিট বিনোদ, সাইড থেকে ফোন এসেছে। হ্যালো। হ্যাঁ মুকেশ, বলো। কি করে? সকাল পর্যন্ত তো সব ঠিক ছিল। ঠিক আছে, আমি আসছি। তুমি এখনই যাবে? সাইটে একটা প্রবলেম হয়ে গেছে, আর্জেন্ট যেতে হবে। আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো। ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে নাও প্লিজ। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। নন্দিনী নিজের বাড়ি থেকে সাইটে যাওয়ার জন্য বেরোলো। ও সাইটে পৌঁছানোর পর ওখানে সুপারভাইজার ওকে প্রবলেমটা বলল, কিন্তু টেরেসের কাজ তো 1 মাস আগেই হয়েছিল। হঠাৎ ওখানে দেওয়ালে কি করে ক্র্যাক হতে পারে? এটাই তো বুঝতে পারছি না ম্যাডাম, আপনি নিজে গিয়ে দেখুন না একবার। ঠিক আছে, চলো গিয়ে দেখি। নন্দিনী সুপারভাইজারের সাথে ওপরে গেল, আর ওখানে গিয়ে দেওয়ালের ক্র্যাকটা দেখতে লাগলো। ম্যাডাম, এই দেওয়ালটা যদি আরো লোড পড়ে তাহলে এই বিল্ডিং এর সব দেওয়ালই ক্র্যাক হয়ে যাবে, কিন্তু এই ক্র্যাকটা কেন হলো সেটাই বোঝা যাচ্ছে না। নন্দিনী সুপারভাইজারের দিকে ঘুরলো, আর হঠাৎ ওর পা পিছলে গেল, আর ও ব্যালেন্স হারিয়ে ফেলল। ম্যাডাম! নন্দিনী সোজা লবির কনস্ট্রাকশনের রডের ওপর পড়ে গেল, আর ওই রড নন্দিনীর শরীরের এপার ওপার হয়ে গেল। নন্দিনীর খুব ভয়ানক মৃত্যু হলো। বিনোদ প্রায়ই নন্দিনীর ফটো দেখে খুব কাঁদতে থাকতো। কনস্ট্রাকশনের কাজ বন্ধ হলো না, কাজ চলতে থাকলো। কিন্তু সূর্য অস্ত গেলে লোকেরা নন্দিনীর চিৎকার শুনতে পেত। চিৎকার শুনে শ্রমিকরা পালিয়ে যেত, যে কোনোভাবে বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ পুরো হলো।
ওখানে মানুষ এসে থাকতে শুরু করলো, কিন্তু প্রতিদিন রাতে নন্দিনীর চিৎকার শুনে মানুষ ভয় পেয়ে যেত। তারপর কয়েক মাস পর এখানে এক মহিলা থাকতে এলো, মধুলিকা। মধুলিকা একটা মিডিয়াম ছিল, মানে এই যে ও আত্মাদের সাথে কথা বলতে পারত আর আত্মারা ওর শরীরের মধ্যে প্রবেশও করতে পারত। এক রাতে মধুলিকা নন্দিনীর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ও ওর কাছে দৌড়ে গেল। মধুলিকা দেখতে পেল নন্দিনীর আত্মা কাঁদছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু কি করে? কারণ আমি একজন মিডিয়াম, মানুষ আর আত্মার মাঝে। তোমার আত্মা এখানে কি করে এলো? নন্দিনীর আত্মা ওকে পুরো ঘটনাটা বলল। ও, তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু তোমার শেষ ইচ্ছে কি ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে, যে তুমি এখানেই রয়ে গেছো? আমি আমার হাজবেন্ডকে নিজের হাতে খাবার খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আমার মৃত্যু হয়ে গেল। আমি তোমার এই ইচ্ছে পূরণ করে দিতে পারি আর তোমাকে মুক্তিও পাইয়ে দিতে পারি। কি এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, আসছে পূর্ণিমাতে আমি তোমাকে ডাকবো। তোমাকে আমার শরীরে প্রবেশ করতে হবে, তারপর নিজের ইচ্ছে পূরণ করতে হবে, আর তারপরেই তুমি মুক্তি পেয়ে যাবে। কিন্তু ততদিন তুমি কাউকে ভয় দেখাবে না। প্রমিস? প্রমিস। পরের দিন মধুলিকা বিনোদের সাথে দেখা করতে ওদের বাড়ি গেল। আপনি নন্দিনীর হাজবেন্ড, তাই না? আগে হ্যাঁ, কিন্তু আপনি হয়তো জানেন না যে নন্দিনী অনেকদিন হয়ে গেল মারা গেছে। আমি জানি, আর এটাও জানি যে এখনো নন্দিনী মুক্তি পায়নি। আপনি কি বলতে চাইছেন? আমি একটা মিডিয়াম, মানে মানুষ আর আত্মাদের মাঝের একটা দরজা। আমি আপনাকেও দেখতে পাই আর আত্মাদেরও দেখতে পাই। আর কালকেই আমি নন্দিনীর আত্মার সাথে দেখা করেছি। আত্মা? বিনোদ, নন্দিনী এখনো পর্যন্ত মুক্তি পায়নি, কারণ ওর শেষ ইচ্ছে এখনো অসম্পূর্ণ রয়েছে। ও তোমাকে নিজের হাতে ডিনার খাওয়াতে চেয়েছিল। যতদিন না ওর শেষ ইচ্ছে পূরণ হচ্ছে ততদিন ওর আত্মা ঘুরে বেড়াতেই থাকবে। কিন্তু এটা আর কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। হয়তোবা এই জন্যই আমাকে ওই বিল্ডিং এ আনা হয়েছে। আমি একটা মিডিয়াম, যে কোনো আত্মাকে আমি যদি ডাকি সে আমার শরীরে প্রবেশ করতে পারে। আর আসছে পূর্ণিমার দিন নন্দিনীর আত্মা আমার শরীরে প্রবেশ করবে, তখন ও তোমাকে খাবার খাওয়াবে, হয়তোবা ও কাঁদবেও, কিন্তু এরপরে ও মুক্তি পেয়ে যাবে। এই জন্য আপনাকে আসছে পূর্ণিমার দিন আমার বাড়িতে আসতে হবে। আমি নিশ্চয়ই আসবো। বিনোদকে সহানুভূতি দেখিয়ে মধুলিকা ওখান থেকে চলে গেল। পূর্ণিমার দিন এলো আর মধুলিকা সকাল থেকে প্রস্তুতি শুরু করলো। ও মাটিতে পেন্টাগন তৈরি করলো, বিভিন্ন রকমের পাথর রাখলো আর বিকেল থেকে মেডিটেশনে বসে পড়লো। প্রায় 7টা নাগাদ ওর বাড়ির ডোরবেল বেজে উঠলো আর বিনোদ এলো। যখনই আমার মেডিটেশন শেষ হবে আমি নন্দিনীকে ডাকবো। তারপরে ঘরের আলো সব নিভে যাবে আর বাতাস খুব জোরে বইবে, আর তখন নন্দিনী আমার শরীরের মধ্যে প্রবেশ করে যাবে। এই খাবারটা আমি বানিয়ে রেখেছি, নন্দিনী আপনাকে এটা খাওয়াবে আর তারপর অজ্ঞান হয়ে যাবে। তারপরে ও মুক্তি পেয়ে যাবে। ওর কোনো কষ্ট হবে না তো? না। ঠিক আছে। আর তারপরে মধুলিকা মেডিটেশনে বসে পড়ল। কিছুক্ষণ পরে, নন্দিনী, নন্দিনী, তোমার বিনোদ চলে এসেছে। ব্যাস এটা বলা মাত্রই হাওয়া খুব জোরে বইতে লাগলো, ঘরের আলোগুলো জ্বলতে নিতে শুরু করলো। আর তারপরে মধুলিকা যখন চোখ খুলল তখন, বিনোদ, বিনোদ, আমি তোমার নন্দিনী। কেঁদো না বিনোদ, নাহলে আমিও নিজেকে সামলাতে পারবো না। অনেকক্ষণ ধরে দুজনে একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। নন্দিনী, তোমার শেষ ইচ্ছে? আর বিনোদ নন্দিনীর সামনে প্লেট রেখে দিল। নন্দিনী কাঁদতে কাঁদতে একটা রুটির টুকরো ছিঁড়ল আর সবজিতে ডুবিয়ে বিনোদকে খাইয়ে দিল। বিনোদ কাঁদতে কাঁদতে খাবার খাচ্ছিল আর নন্দিনী ওকে খাওয়াতে থাকলো আরো খেতে থাকলো। এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। নন্দিনী,
নন্দিনী, নন্দিনী। আর তারপর নন্দিনী অজ্ঞান হয়ে গেল। বিনোদ কিছুক্ষণ কাঁদতে থাকলো, আর তারপর ও মধুলিকার মুখে জল ছিটল। আপনি ঠিক আছেন? আগে হ্যাঁ, এবার নন্দিনী মুক্তি পেয়ে গেছে। এরপর থেকে ওর চিৎকার কেউ আর কোনোদিন শুনতে পাবে না। বিনোদ নিজের চোখের জল মুছল। থ্যাংক ইউ।